আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইয়ামিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সকল অ্যান্ড্রয়েড ভার্সনের ডিভাইসের মধ্যে রান টাইম স্টোরেজ পারমিশনের বিষয়টা হ্যান্ডেল করতে পারি। তো অলরেডি আমার এখানে একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এখানে দেখতে পারতেছেন স্টোরেজ পারমিশন নামে। তো এখানে সবকিছু একদম ফুটটুট কমপ্লিট করা আছে। তো আমরা দেখেন এই যে স্টোরেজ পারমিশন হ্যান্ডেল করতে গেলে বা এই বিষয়টা হইছে আমাদের হইছে কন্ট্রোল করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো হইছে মেনটেন করতে হবে। তো এখন আমি রান আইকনে ক্লিক করে দিলাম, দেখতেছেন নিচে দিয়ে লোডিং নিল এবং আমাদের রান হয়ে কিন্তু চলে আসছে। এখানে দেখতে পারতেছেন তেমন কোনো কিছু নাই, ডিজাইনের মধ্যে জাস্ট অ্যালাউ পারমিশন নামে একটা বাটন আছে। তো যখন অ্যালাউ পারমিশনের মধ্যে ক্লিক করব তখন এরকম একটা পপ আপ আসবে যে অ্যালাউ স্টোরেজ পারমিশন টু অ্যাক্সেস মিউজিক এন্ড অডিও অন দিস ডিভাইস। ঠিক আছে, স্টোরেজ পারমিশন এই যে নামটা দেখাইতেছে এটা হচ্ছে আমার অ্যাপের নামটা শো করতেছে। তো অ্যালাউ স্টোরেজ পারমিশন এটা আমার অ্যাপের নাম। এখন স্টোরেজ পারমিশন অ্যাপে কি কি অ্যাক্সেস দিতে বলতেছে, মিউজিক এবং অডিওর অ্যাক্সেস দিতে বলতেছে। এখন ইউজার যদি অ্যালাউ দিয়ে দেয় তাহলে তো ওকে সবকিছু ফাইন, আর ইউজার যদি সে অ্যালাউ না দিতেছে যে ইউজার ডোন্ট অ্যালাউ দিল তখন কি ঘটবে, সাপোজ ইউজার ডোন্ট অ্যালাউ দিয়ে দিল, হ্যাঁ তখন আরো একটা পারমিশন চাইতেছে এখানে অ্যালাউ স্টোরেজ পারমিশন টু অ্যাক্সেস ফটোস এন্ড ভিডিও অন দিস ডিভাইস। ঠিক আছে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে এই জিনিসটা অ্যান্ড্রয়েড আপগ্রেড করছে। আগের অ্যান্ড্রয়েড 13 এর নিচে অ্যান্ড্রয়েড ভার্সনের ডিভাইসগুলো ছিল ওইগুলাতে জাস্ট একটা পারমিশন নিলেই হয়ে যেত, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 অ্যান্ড্রয়েড ভার্সন 14 আসার পর থেকে আমাদের স্টোরেজ পারমিশন নিতে গেলে ফটোর জন্য আলাদা পারমিশন নেওয়া লাগে, ভিডিওর জন্য আলাদা পারমিশন। ফার্স্টে আমার কাছে মিউজিক এন্ড অডিও পারমিশন চাইছিল, ওইটা আমরা ডোন্ট অ্যালাউ করে দিছি। এখন আমার কাছে ফটো এবং ভিডিওর পারমিশন চাইতেছে। এখন ইউজার যদি এটা অ্যালাউ করে দেয় তাইলে ভালো কথা। এখন ইউজার অ্যালাউ না করে যদি এটাও ডোন্ট অ্যালাউ করে দেয় তাইলে দেখতেছে আমার এখানে একটা পপ আপ শো করতেছে পারমিশন রিকোয়ার্ড। আমি যদি এটার একটু জুম করে দেখাই যে কি লেখা আছে এখানে, এখানে দেখতে পারতেছেন যে পারমিশন রিকোয়ার্ড, দিস অ্যাপ নিডস টু স্টোরেজ পারমিশন টু ফাংশন প্রপারলি, প্লিজ গ্র্যান্ট অল অফ দ্যাট। ঠিক আছে, আমরা ফার্স্ট টাইম ইউজারের কাছে পারমিশনের জন্য রিকোয়েস্ট করছি। ইউজার যদি বুঝা যায় তাইলে তো ইউজার অ্যালাউ দিয়ে দিবে। এখন ইউজার যদি সাপোজ বুঝে না, ইউজার ডোন্ট অ্যালাউ দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইউজারকে আবার পারমিশন রিকোয়েস্ট না করে এখন ইউজারের কাছে আমরা একটু এক্সপ্লেন করব যে আমাদের পারমিশনটা কেন দরকার। ইউজারকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে আমাদের অ্যাপটা প্রপারলি কাজ করার জন্য পারমিশনটা লাগবে, আপনি কাইন্ডলি পারমিশনটা দিন। ইউজারের কাছে আমরা এরকম একটা রিকোয়েস্ট করব। যদি আমরা এই রিকোয়েস্টটা না করে আমরা আবার ডিরেক্ট ইউজার যখন অ্যালাউ পারমিশন বাটনে ক্লিক করবে তখন যদি আবার আমরা পারমিশন রিকোয়েস্ট করে দিই তখন তো ইউজার আবারও না বুঝে ডোন্ট অ্যালাউ এই করবে, ঠিক না? তো এই কারণে আমরা যখন ফার্স্ট টাইম ইউজারের কাছে রিকোয়েস্ট করার পর ইউজার ডোন্ট অ্যালাউ করে দিবে, সেকেন্ড টাইম রিকোয়েস্ট করার আগে আমরা এরকম অ্যালার্ট ডায়লগের মাধ্যমে ইউজারের কাছে এক্সপ্লেন করব যে পারমিশনটা আমাদের কেন দরকার, আমরা কি করব সেই পারমিশনটা নিয়ে এই দুই এক লাইনে এক্সপ্লেন করে ইউজারের কাছে রিকোয়েস্ট করব। তখন যদি ইউজার আমাদের রিকোয়েস্টের দেখার পর বা এক্সপ্লেনেশনটা দেখার পর কনভিন্স হয় তখন তো ইউজার ওকেতে ক্লিক করবে। তখন ওকেতে ক্লিক করার পর আমরা আবার পারমিশন রিকোয়েস্ট করব। কিন্তু ইউজার সাপোজ এখন কনভিন্স হইতেছে না, মানে ইউজার নো থ্যাঙ্কস দিয়ে দিল, তাহলে আমাদের এই অ্যালার্ট ডায়লগটা ডিসমিস হয়ে যাবে। এখন যদি ইউজার অ্যালাউ পারমিশনে ক্লিক করে তাহলে যতক্ষণ পর্যন্ত ইউজার ওকেতে ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই এক্সপ্লেনেশন ডায়লগটাই আসতে থাকবে। ঠিক আছে, এখন সাপোজ আমাদের এই এক্সপ্লেনেশনটা দেখতে দেখতে ইউজার কনভিন্স হয়ে গেল যে পারমিশনটা ইউজার দিতে চাইতেছে, তখন ইউজার ওকেতে ক্লিক করবে। তো ওকেতে ক্লিক করার পর আমার এসে পারমিশন ডায়লগটা আবার আসবে। ঠিক আছে, এখন যদি ইউজার অ্যালাউ দিয়ে দেয় তাহলে তো ফাইন। এখনো ইউজার দেখা গেলে অ্যালাউ দিল, মানে আমি বোঝানোর পরও ইউজার অ্যালাউ দিতেছে না, তখন ডোন্ট অ্যালাউ মেরে দিল, ডোন্ট অ্যালাউ মেরে দিল। এই ক্ষেত্রে এবার আবার পারমিশন রিকোয়েস্ট ডায়লগটা আসবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক্সপ্লেনেশনের একটু ভিন্নতা আছে। একটু যদি আমি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন রিকোয়ার্ড, পারমিশন ওয়াজ ডিনাইড এন্ড ক্যান নট বি আস্কড এগেইন, প্লিজ অ্যালাউ পারমিশন ফ্রম অ্যাপস। মানে হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আমরা দুইবার রান টাইম পারমিশন রিকোয়েস্ট করতে পারবো। ফার্স্ট টাইম একবার আমরা করছি রিকোয়েস্ট, ওইটা এক্সপ্লেনেশনের আগে একদম অ্যাপ যখন লঞ্চ হয়েছে তখন রিকোয়েস্ট করছি ইউজারের কাছে, ইউজার বুঝে নাই, ডোন্ট অ্যালাউ দিয়ে দিছে। তারপর আমরা ইউজারে ভালো মতো এক্সপ্লেন করছি, বুঝাইছি, যতক্ষণ পর্যন্ত না ও রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত ওরে বুঝাইছি। যখন ও রাজি হয়েছে ওকেতে ক্লিক করছে তখন আবার ওরে আমরা পারমিশন রিকোয়েস্ট করাইছি। কিন্তু দ্বিতীয়বারের মতো ও কি করছে, আমাদের কইছে ডোন্ট অ্যালাউ মেরে দিছে। তো এবার আমরা এখানে ওকে বাটন দিতে পারছি না, কারণ এখন ওকেতে ক্লিক করলে আমরা ওই পারমিশন এই যে ডোন্ট অ্যালাউ বা অ্যালাউ এর ডায়লগটা শো করাইতে পারি। এই ক্ষেত্রে আমরা এবার অ্যাপের সেটিং এ পাঠাই দিতে হইবে ইউজারকে, সেটিং থেকে যায় ম্যানুয়ালি পারমিশন গুলো ইউজার দিবে। তো এখন যদি ইউজার নো থ্যাঙ্কস দিয়ে দেয় তো ইউজার যতক্ষণ নো থ্যাঙ্কস দিবে ততক্ষণ পর্যন্ত এই যে গো টু সেটিং এর এটাই আসতে থাকবে। ঠিক আছে, আর ইউজারে আমরা বুঝাইতে থাকবো এবং বলতে থাকবো যে সেটিংস এর থেকে পারমিশন। এখন ইউজার রাজি হয়ে গো টু সেটিং এর মধ্যে গেল, তাইলে এখানে দেখতে পাচ্ছেন গো টু সেটিং ট্যাবটা ওপেন হয়ে গেছে এবং এখন ইউজার এই যে পারমিশনের মধ্যে যাবে, এখান থেকে এই যে মিউজিক এন্ড ভিডিও যে দুইটা পারমিশন আছে এই দুইটা পারমিশন ইউজার অ্যালাউ করে দিবে। তো মিউজিকের মধ্যে গিয়ে অ্যালাউ করে দিবে, ভিডিও এর মধ্যে গিয়ে অলওয়েজ অ্যালাউ করে দিবে। তাহলে এখন যদি আমরা ব্যাক যাই এখান থেকে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাপের এখন যদি বাটনটাতে ক্লিক করে তাহলে আমাকে দেখাইতেছে যে পারমিশন গ্রান্ট। এখন কিন্তু আমাদের আর কোনো অ্যালার্ট ডায়লগ শো করতেছে না, পারমিশন গ্রান্টেড দেখাইছে। এইটাই হচ্ছে ফুল একটা লাইফ সাইকেল যখন আমরা রান টাইম স্টোরেজ পারমিশন আমার অ্যাপের মধ্যে শো করাইতেছি। যদি এরকম হইতো যে ইউজার ফার্স্ট টাইমই অ্যালাউ করে দিছে তখন কি হইতো আমরা এই বিষয়টা একটু দেখে নিই। তার জন্য আমি অ্যাপটা আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করতেছি। আমি আনইনস্টল করে দিছি এবং নতুন করে ইনস্টল করে নিলাম। এখন যদি ইউজার ফার্স্ট টাইমই অ্যালাউ করে দিত যে রিকোয়েস্ট আসার সাথে সাথে অ্যালাউ করে দিছে, অ্যালাউ অল করে দিছে, তাহলে ডাইরেক্ট আমরা পারমিশন গ্রান্ট
গ্রান্টেড পেয়ে যেতাম। এখন যতবার ক্লিক করতেছি ততবার আমাদের পারমিশন গ্রান্টেড দেখাইতেছে এবং আমাদের কাছে আর কোনো অ্যালার্ট ডায়লগও আসতো না বা কোনো এক্সপ্লেনেশনও আসতো না। তো এই যে ফুল একটা লাইফ সাইকেল আছে, এই লাইফ সাইকেলটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো একদম সকল অ্যান্ড্রয়েড ভার্সনে যাতে কাজ করে সেইভাবে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো তার আগে আমি একটু আপনাদের দেখাই নাই যে এখন দেখতেছেন যখন আমরা অ্যাপ ক্লোজ করে দিয়ে ওপেন করতেছি তখনও কিন্তু আমাকে পারমিশন গ্রান্টেড দেখাইতেছে, মানে ওই যে রান টাইম অ্যালার্ট ডায়লগ পারমিশনটা একবার অ্যালাউ করে দেওয়ার পর এটা আমাদের ইউজ করার কালে একদম একবারই আসবে। তো এই জিনিসটি আমরা এখন ক্লোজ করে দিই যে এই যে ফুল একটা লাইফ সাইকেল এটা আমরা কেমনে জানি। এটার জন্য আমি যদি একটু গুগলে ডেভেলপার অ্যান্ড্রয়েড গাইডলাইন্স এর একটা পেজ এখানে দেখতে পারতেছেন ওপেন করা আছে, যেখানে অ্যান্ড্রয়েড তাদের পারমিশন নিয়ে ডিসকাশন করতেছে। আমি যদি একটু অ্যাবাউট পারমিশন ট্যাবটাতে যাই, একটা ডায়াগ্রাম দেখতে পারবো, যে ডায়াগ্রাম তাদের পারমিশনের যে লাইফ সাইকেলটা আছে সেটা এক্সপ্লেইন করতেছে। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট রিকোয়েস্টটা থাকবে, যেটা আমরা যখন আপনাদের উদ্দেশ্যে কোনো একটা ভিডিও রেকর্ড করি তখন আপনারা ভিডিওটা পাওয়া মাত্রই একদম কোডের দিকে লাভ দিয়ে না পারে বা প্র্যাকটিসে জাম্প না দিয়ে আগে আমরা কি বলার চেষ্টা করি আমাদের ওয়ার্ডগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। কারণ বর্তমান চ্যাট জিপিটি এআই যে যুগের মধ্যে আপনাদের কোডের অভাব পড়বে না, যে কোনো জায়গাতে কোড পেয়ে যাবেন, কিন্তু হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এবং যে লজিক বিলটা এগুলা এআই আপনাদের মধ্যে কোনোদিন দিয়ে দিতে পারবে না। তো এই কারণে আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা কি বলার ট্রাই করি বা কি ইনপুট দেওয়ার চেষ্টা করে আপনাদের ভিতরে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন মনোযোগ সহ। আমি লক্ষ্য করছি যে অনেকেই ভিডিও পাওয়া মাত্র ভিডিও মনোযোগ দিয়ে না শুনে একদম প্র্যাকটিসে নেমে পড়ে এবং বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। ঠিক আছে, এখানে যে লাইফ সাইকেলটা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই আমাদের 1 নাম্বার অপশনে বলতেছে যে ক্যান প্রোভাইড ফাংশনালিটি উইথআউট ডিক্লেয়ার পারমিশন। আমাদের জিজ্ঞেস করতেছে বা আমার সামনে একটা কোশ্চেন দাঁড় করে দিয়েছে যে আমি অ্যাপের মধ্যে যে সার্ভিস বা ফিচারটা দিতে চাইতেছি ওইটা কি পারমিশনটা ডিক্লেয়ার করা ছাড়া দিতে পারবো? যদি দিতে পারি তাহলে ডিরেক্ট ইয়েস এর মধ্যে গিয়ে আমরা ফুলফিল দ্য ইউজ কেস, মানে ডিরেক্ট আমরা ইউজারের সার্ভিসটা দিয়ে দেবো। এখন যদি ইন কেস আমাদের আনসার নো হয়ে যায়, আমরা পারমিশন ডিক্লারেশন ছাড়া পারমিশনটা দিতে পারবো, তখন আমাদের ডিক্লেয়ার পারমিশন ইন ইউর অ্যাপ ম্যানিফেস্ট, আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট.xml এর মধ্যে পারমিশনটা ডিক্লেয়ার করতে হবে। এখন পারমিশন ডিক্লেয়ার করার পর আমাদের সামনে আরো একটা প্রশ্ন আসে যে আমরা যে পারমিশনটা ডিক্লেয়ার করতেছি সেই পারমিশনটা কি রান টাইম পারমিশন কি? এখন রান টাইম পারমিশনটা মূলত আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনগুলা বা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম যখন আগের দিকে একদম শুরুর দিকে ছিল তখন ইউজারদের জন্য এতটা সিকিউর ছিল না। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড যখন তাদের ভার্সন আস্তে আস্তে আপগ্রেড করছে তখন তারা ইউজারদের সিকিউরিটির কথা চিন্তা করছে। যেমন আজকের ভিডিওতে আমরা যে স্টোরেজ পারমিশনটা নিয়ে কথা বলতেছি সেই স্টোরেজ পারমিশনটার কথা যদি বলি, যেমন ধরে অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর নিচে যতগুলো ডিভাইস ছিল, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 5 পর্যন্ত, ওই ভার্সনের ডিভাইসগুলোর জন্য আমাদের এই রান টাইম পারমিশন নেওয়ার বিষয়টা ছিল। ঠিক আছে, স্টোরেজ পারমিশনের জন্য আমি জাস্ট বলতেছি। ঠিক আছে, এক এক পারমিশনের জন্য এক এক রিকোয়ারমেন্ট হতে পারে। অ্যালাউ পারমিশনে ক্লিক করার পর আমাদের অ্যালাউ ডোন্ট অ্যালাউ এর একটা ডায়লগ শো করছিল। অ্যান্ড্রয়েড ভার্সন 5 পর্যন্ত স্টোরেজ পারমিশনের জন্য এই বিষয়টা ছিল। জাস্ট আমরা যদি আমাদের প্রজেক্টের ম্যানিফেস্টের মধ্যে পারমিশনগুলো লিখে দিতাম তাইলেই আমরা ডিরেক্ট ইউজারের স্টোরেজ বা ফাইল ম্যানেজারের মধ্যে অ্যাক্সেস নিতে পারি। কিন্তু যখন অ্যান্ড্রয়েড ভার্সন 6 আসলো তখন অ্যান্ড্রয়েড চিন্তা করলো ইউজারদের আরো সিকিউরিটি দেওয়ার কথা, তখন অ্যান্ড্রয়েড কি নিয়ে আসলো যে শুধু এবার ম্যানিফেস্টের মধ্যে ডিক্লেয়ার করলেই হবে না, অ্যান্ড্রয়েড ভার্সন 6 থেকে সরাসরি ইউজার থেকেও পারমিশনটা নিতে হবে, মানে ইউজারেও জানাইতে হবে যে আমি তোমার গ্যালারির বা তোমার স্টোরেজের পারমিশন নিতে চাও, তুমি অ্যালাউ দাও বা ডোন্ট অ্যালাউ। ঠিক আছে, এখন যখন সামনে আরো আপডেট আসলো, যেমন রিসেন্টলি অ্যান্ড্রয়েড 13 এর মধ্যে কিছু চেঞ্জ আসছে, আমরা দেখছি যে যখন অ্যান্ড্রয়েড 14 চলে আসলো তখন অ্যান্ড্রয়েড কি করছে ইউজারদের আরো সিকিউরিটি দেওয়ার জন্য আলাদা আলাদা পারমিশন ডিক্লেয়ার করছে। আগে তো ছিল যে জাস্ট ম্যানিফেস্টের মধ্যে পারমিশন ডিক্লেয়ার করে দিছি হয়ে গেছে, আমাদের আর রান টাইমে অ্যালাউ ডোন্ট অ্যালাউ ইউজার থেকে নিতে হয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 6 আসার পর থেকে আমাদের ইউজার থেকে অ্যালাউ ডোন্ট অ্যালাউ এই কেসটা হ্যান্ডেল করতে হইতে। ঠিক আছে, কিন্তু ওইটাতে একটা পারমিশন আমরা নিলেই আমরা ইউজারের স্টোরেজে সব ধরনের ফাইলের অ্যাক্সেস পাওয়া যায়। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 আসার পর থেকে অ্যান্ড্রয়েড ইউজারদের আরো সিকিউর দেওয়ার জন্য কি করছে আলাদা আলাদা পারমিশন ডিক্লেয়ার করছে, যে ফটোর অ্যাক্সেস নিতে চাইলে আমার আলাদা পারমিশন নিতে হবে, ভিডিওর অ্যাক্সেস নিতে হলে আলাদা করে পারমিশন নিতে হবে, অডিওর অ্যাক্সেস নিতে হলে আলাদা করে পারমিশন নিতে হবে। এই জায়গাটাতে এসে আমাদের ডিসাইড করতে বলতেছে যে আমরা পারমিশন যেটা নিতে চাইতেছি এটা কি রান টাইম পারমিশন কি। তাহলে আমরা যে স্টোরেজ পারমিশনটা নিয়ে কাজ করবো তো এটার 3টা স্টেজ আছে। 1 নাম্বার স্টেজ এটা অ্যান্ড্রয়েড ভার্সন 5 পর্যন্ত রান টাইম না, অ্যান্ড্রয়েড ভার্সন 5 পর্যন্ত এটা ডিরেক্ট মানে জাস্ট ম্যানিফেস্টের মধ্যে ডিক্লেয়ার থাকলে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 6 থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 12 পর্যন্ত স্টোরেজ পারমিশন নেওয়ার জন্য আমাদের এক ধরনের পারমিশন নেওয়া লাগে। অ্যান্ড্রয়েড ভার্সন 13 থেকে উপরের ভার্সনগুলোর জন্য স্টোরেজ পারমিশন নেওয়ার জন্য আমাদের আরেক ধরনের পারমিশন নেওয়া লাগে। ঠিক আছে, তাহলে এই 3টা কেস আমার ফিল আপ করতে হবে। তো এটারে আমরা ডিরেক্ট নো বলতে পারবো না যে এটা আমাদের রান টাইম পারমিশন না। তো যদি রান টাইম পারমিশন নেওয়া লাগে তাহলে আমাদের কি করতে হবে রিকোয়েস্ট ইউজার পারমিশন এট রান টাইম। তো ইউজারের কাছে রান টাইম পারমিশন আমাদের রিকোয়েস্ট করতে হবে। এখন এই যে রান টাইম পারমিশন রিকোয়েস্ট এই
জায়গাটাতে এসে আবার বিশাল একটা লাইফ সাইকেল আছে। আমরা যদি এই যে রিকোয়েস্ট পারমিশনের মধ্যে রান টাইম পারমিশনের মধ্যে আসি, তাহলে এই ট্যাবটাতে এসে আমরা সেই লাইফ সাইকেলটা সম্পর্কে জানতে পারবো। এখানে দেখতেছেন ফার্স্টে বলতেছে যে ডিক্লেয়ার দ্য পারমিশন ইন ইওর অ্যাপ manifest ডট ফাইল, ঠিক আছে। আমাদের ফার্স্টে বলতেছে যে manifest ডট ফাইলের মধ্যে আমাদের পারমিশনটা ডিক্লেয়ার করতে। তো এখন থেকে আমরা আমাদের কোডিং পার্টও শুরু করে দিব সাথে সাথে এই ডায়াগ্রামটা বোঝার সাথে, ঠিক আছে। আমরা ফার্স্টে দেখে নিছি যে আমাদের লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি দেখে নিছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্টটা রান করে। তারপর আমি ডকুমেন্টেশনের মধ্যে দেখাই নিলাম। তো এখন যদি আমাদের ডোন্ট অ্যালাউ বা অ্যালাউ মানে রান টাইম পারমিশন নিতে হয়, তখন আমাদের কোন প্রসিডিউরে আগাতে হবে সেই স্টেপটা এখানে বলতেছে। তো আমাদের সেই স্টেপটা হইতেছে ফার্স্টে আমাদের ম্যানিফেস্টের মধ্যে আমাদের পারমিশনগুলো ডিক্লেয়ার করতে হবে যে আমরা কি কি পারমিশন নিয়ে কাজ করব, ঠিক আছে, অ্যান্ড্রয়েড manifest ডট xml এর মধ্যে। এই এক নাম্বার কাজটা আগে আমরা সাইরা করি। তো এটা সারার জন্য এখানে দেখতে পারবেন আমি সাইড দিয়েছি একটা আমার গিটহাব রিপোজিটরি ওপেন করে রাখছি, যেখানে রিকোয়েস্ট রান টাইম স্টোরেজ পারমিশনের জন্য কি কি কোড করতে হবে সব আমি একদম স্টেপ বাই স্টেপ গুছায় ডকুমেন্ট করে দিছি। আজকের ভিডিওতে জাস্ট আমরা হাতে কম করব, এখান থেকে কপি পেস্ট করব, আর বুঝবো যে কোন কোডটা কেন লিখতেছে, কোথায় লিখতেছে। কোড কপি পেস্ট করাতে কোনো দোষ নেই, আন্দাজে না বুঝা কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করার সময় অবশ্যই একটু বোঝার ট্রাই করবেন যে কেন আপনি এই লাইনটা লিখতেছেন, মানে লজিকটা আপনার মধ্যে রাখার চেষ্টা করবেন। কোডের সিনট্যাক্স কোড মনে রাখার কোনো কিছু ঠিক আছে। তো এখানে স্টেপ 1 এর মধ্যে বলতেছে যে অ্যান্ড্রয়েড manifest ডট xml এর মধ্যে অ্যাড বিলো পারমিশন, এই পারমিশনগুলো আমাদের অ্যাড করতে হবে। তো এখানে সাইড দিয়ে দেখবেন রাইট সাইডে কপি অপশন আছে। তো আমরা এখান থেকে এক ক্লিক করে কপি করে নিতে পারি, অথবা সবটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারি, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর এটা আমাদের manifest ডট xml এর মধ্যে অ্যাড করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় যে কোন জায়গার মধ্যে অ্যাড করব, তাহলে এখানে দেখবেন নিচে স্ক্রিনশট দেওয়া আছে যে manifest এর মধ্যে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে অ্যাড করে দিতে হবে। তো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের মধ্যে চলে আসলাম। তো এটা তো আমাদের আগের করা প্রজেক্ট ছিল। তো আমি এই প্রজেক্টটা ক্লোজ করে নিয়ে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। এখন আমি যে এখানে নিউ প্রজেক্ট অপশনটা আছে, এই নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আমরা জানি যে লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমাদের এমটি ভিউস অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হয়। আমি এমটি ভিউস অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে নেমের জায়গায় আমি আমার অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিব। আমি স্টোরেজ পারমিশন এই নামটা দিয়ে নিতেছি। তারপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট করে দিব। মিনিমাম এইচডিকে যা আছে আমি তাই রাখতেছি, যে API 26 অ্যান্ড্রয়েড 8 থেকে। তো এখান থেকে আমরা বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন কোটলিন DSL আছে। তো আমরা এটা চেঞ্জ করে গ্রোভি DSL build.grade এটা সিলেক্ট করে ফিনিশে ক্লিক করব। ফিনিশ অপশনে ক্লিক করার পর এখান দিয়ে দেখবেন আমার প্রজেক্টটা এসে একটু লোডিং নিতেছে। লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। অবশ্যই আপনাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন নিউ প্রজেক্ট ক্রিয়েট করব তখন যেন আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশনটা অন থাকে। অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট কানেকশন অফ রেখে নিউ প্রজেক্ট ক্রিয়েট করলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। তো এখানে দেখতে পারতেছেন আমার নিউ প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমি যদি হেল্পে ক্লিক করে অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমি কিন্তু একদম লেটেস্ট যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আছে ইগুয়ানা প্যাচ 2 এটা ইউজ করতেছি, ঠিক আছে। তো আপনাদের এই ভিডিওটা দেখে ইমপ্লিমেন্টেশন করতে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ভিডিও রেকর্ড করতেছি। আমরা জানি যে লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে জাভা ফাইলের মধ্যে কিছু এক্সট্রা লাইন কোড অ্যাড হয়ে যায়। তো আমি সেই কোডগুলো কেটে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সেট কন্টেন্ট ভিউ এর উপরে edg.enable নামে একটা লাইন আছে, এই লাইনটি আমরা কেটে দিব। এবং সেট কন্টেন্ট ভিউ এর পরে ভিউ কম্প্যাক্টের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা সিলেক্ট করে কেটে দিব। জাস্ট লাস্টের দুইটা সেকেন্ড ব্র্যাকেট আমরা রাখবো। এতটুকু করার পর আমরা এই যে আমাদের ডকুমেন্টেশন পেজ থেকে যে আমাদের এই যে পারমিশনগুলো কপি করে নিয়ে আসছিলাম, এই পারমিশনগুলো আমাদের অ্যাপের manifest ফোল্ডারের মধ্যে অ্যান্ড্রয়েড manifest ডট xml এর মধ্যে বসাই দিব। এখানে আমরা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগটা আছে এই অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে বসাই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মোট 5টা পারমিশন আমি নিছি। তো আমি একটু দেখাই যে কি কি পারমিশন নিয়ে রাখছি। এখানে আমি রিড এক্সটার্নাল স্টোরেজ পারমিশন নিছি, রিড এক্সটার্নাল স্টোরেজ পারমিশন দিছি। তারপরে আমি নিছি যে রিড মিডিয়া ইমেজ, রিড মিডিয়া ভিডিও, রিড মিডিয়া অডিও, এই মোট টোটাল 5টা পারমিশন নিছি। এখন একটু এখানে বলি পারমিশনগুলোর ক্ষেত্রে। এই যে ফার্স্টের দুইটা পারমিশন দেখতেছেন, আমাদের যখন অ্যান্ড্রয়েড ভার্সন 5 পর্যন্ত ডিভাইসগুলো ছিল তখন এই ডিভাইসগুলোতে জাস্ট আমরা যদি manifest-এর মধ্যে এই দুইটা পারমিশন অ্যাড করে রাখতাম তাহলে আমরা ইউজারের গ্যালারির বা স্টোরেজের অ্যাক্সেস নিতে পারতাম। আমাদের আর ইউজার থেকে অ্যালাউ ডোন্ট অ্যালাউ চাইতে হইতো। যখন থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 6 আসছে তখন থেকে আমাদের ইউজারের কাছে অ্যালাউ ডোন্ট অ্যালাউ চাইতে হয়, ঠিক আছে। আর যখন থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 13 আসছে তখন থেকে আমাদের এই যে ইমেজের জন্য আলাদা পারমিশন নিতে হয়, ভিডিওর জন্য আলাদা পারমিশন নিতে হয়, অডিওর জন্য আলাদা পারমিশন নিতে হয়। দেখেন আমি এখানে কমেন্ট করে দিয়ে রাখছি যে নিড দিস ফর অ্যান্ড্রয়েড ভার্সন 13 আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং তার উপরের ডিভাইসগুলোতে কাজ করার জন্য অবশ্যই এই 3টা পারমিশন অ্যাড করতে হবে, ঠিক আছে। এতটুকু তো হয়ে গেল। এখন যদি আমি যাই তাহলে এখানে দেখতে পারবেন অলসো অ্যাড দ্য ফলোইং attribute to the application tag inside android manifest.xml। বুঝেছে android manifest.xml এর মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এই লাইনটা অ্যাড করতে হবে। আমি এই লাইনটা এখান থেকে সাইড দিয়ে কপি অপশনে ক্লিক করে কপি করে নিব। কপি করে এই জায়গায় যদি আমরা ডকুমেন্টেশনটাতে দেখি কোন জায়গাতে লিখতে হবে, এখানে দেখতে পারতেছেন যে এই অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এটা আমাদের অ্যাড করা আছে। তো আমরা এই জায়গাটাতে এটা অ্যাড করে নিব। এই আমাদের অ্যাপ্লিকেশন ট্যাগ, এটার ভিতরে আমরা এন্টার দিয়ে জায়গায় স্পেস ফাঁকা করে নিয়ে এটা আমি অ্যাড করে দিলাম একদম ফার্স্টে। যে কোনো জায়গায় অ্যাড করলেই সারবে, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে হইতে হবে, ঠিক আছে। তো এই যে রিকোয়েস্ট লেগেসি
বলছি এক্সটার্নাল স্টোরেজ ট্রু, এই যে লাইনটা অ্যাড করতেছি এটা কেন অ্যাড করতেছি আমরা একটু জেনে নিই। যে আমরা যে এই দুইটা পারমিশন নিচ্ছি, একটা হচ্ছে রাইট এক্সটার্নাল স্টোরেজ আর একটা হচ্ছে রিড এক্সটার্নাল স্টোরেজ। এই যে দুইটা পারমিশন আমরা নিছি, এখানেও দেখতেছেন যে এক্সটার্নাল স্টোরেজ রিলেটেডই কথা আছে। তাহলে এই যে লাইনটার সম্পর্ক হইতেছে এই দুইটা পারমিশনের সাথে, ঠিক আছে। এই যে দুইটা পারমিশন অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর মধ্যে একটা বাগ আছে, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর মধ্যে ওই বাগটা থাকার কারণে ওই বাগের সাথে এই দুইটা পারমিশন একটা কনফ্লিক্ট তৈরি করে, মানে ঠিক আছে। তো ওই কনফ্লিক্টটা সলভ করার জন্য মূলত আমরা রিকোয়েস্ট লেগেসি এক্সটার্নাল স্টোরেজ ট্রু এই লাইনটা লিখে দিব, ঠিক আছে। আমি মেক শিওর করতেছি যে এই ভিডিওর মাধ্যমে এসে সকল অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এসে রান টাইম স্টোরেজ পারমিশনের বিষয়টা আপনারা একদম ইজিলি এসে হ্যান্ডেল করতে পারেন। তো আমাদের যে অফিসিয়াল ডকুমেন্টের সাথে যাই, এখানে যে বলছে যে ডিক্লেয়ার দ্য পারমিশন ইন ইউর অ্যাপ manifest.xml, তাহলে আমাদের এসে পারমিশন ডিক্লারেশন হয়ে গেছে এখানে। এখন যদি আমরা দ্বিতীয় স্টেপে যাই, তাহলে আমাদের বলতেছে ডিজাইন ইউর অ্যাপ ইউএক্স টু বি সেলফ এক্সপ্লেনেটরি, ঠিক আছে। আমাদের অ্যাপের ইউএক্স মানে ইউআই ডিজাইন করতে বলতেছে। তো আমরা চলে যাব আমাদের আরইএস ফোল্ডারের মধ্যে, লেআউট ফোল্ডারে অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে। এখানে এসে আমরা স্প্লিট সিলেক্ট করে নিব এবং এখানে কনস্ট্রেইন লেআউটের জায়গায় আমি লিনিয়ার লেআউট নিয়ে নিতেছি, ঠিক আছে। লিনিয়ার লেআউট নিয়ে নিতেছি এবং এটার ওরিয়েন্টেশন করে দিতেছি আমি ভার্টিক্যাল, এবং এটার মধ্যে আমি গ্রেভিটি করে দিতেছি আমি সেন্টার, ঠিক আছে। এখন এতটুকু করার পর এই যে টেক্সট ভিউটা আছে, টেক্সট ভিউটা আমি কেটে দেবো। এখানে গ্রেভিটি সেন্টার দিছি কারণ এটার ভিতরে আমি যে ডিজাইনটা করতে চাইতেছি ওই ডিজাইনটা যাতে আমার স্ক্রিনের একদম সেন্টার বরাবর শো করে, এই কারণে আমি গ্রেভিটি সেন্টার দিয়ে দিতেছি। আমাদের যে ডেমো অ্যাপ্লিকেশনটা আছে ওইটাতে যদি আমি একটু দেখাই যে ওইটাতে আমাদের কি করা ছিল, তাহলে হয়তো আমরা দেখতে পারবো। আমি যদি এদিক থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের জাস্ট একটা অ্যালাউ পারমিশন নামে বাটন নেওয়া ছিল, ওইটাতে ক্লিক করলে আমাদের সকল ঘটনাগুলো ঘটতে। এই জায়গা তো আমি একটা বাটন নিয়ে নিব, অ্যালাউ পারমিশন নামে আমি বাটন নিয়ে নিতেছি। বাটনের উইথ দিয়ে দিতে পারি আমি ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়ে দিতে পারি আমি 80dp বা রেপ কন্টেন্ট দিলেও সমস্যা ছিল না, আমি 80dp দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে টেক্সট আমি দিয়ে দিব, টেক্সট আমি দিয়ে দিতে পারি অ্যালাউ পারমিশন। তারপরে আমরা এটা টেক্সট সাইজ দিয়ে দিতে পারি, টেক্সট সাইজ আমি দিয়ে দিতে পারি 25 SP, ঠিক আছে, একটু বড় যাতে দেখা যায়। তারপর আমরা দিতে পারি আরো এটারে ক্লোজ করে নিই, এই যে আমি ক্লোজ টেক দিয়ে এটারে ক্লোজ করে নিলাম। এবং এটার ভিতরে আমরা মার্জিন হরিজন্টাল দিয়ে দিতে পারি, মার্জিন হরিজন্টাল 20dp দিয়ে নিলাম আমি, এই কারণে দুই সাইড থেকে 20dp করে জায়গা ছেড়ে দিছে। এতটুকু করার পর আমরা জাস্ট এটার একটা আইডি দিয়ে নেই, যে আইডি @+id, এটার আইডি আমি জাস্ট সিম্পল বাটনই রাখতেছি, আপনারা যে কোনো কিছু ধরতে পারেন, আইডি আমি বাটনই দিয়ে দিলাম। এই তো এতটুকু আমাদের XML এর ডিজাইন। তো এখন এই বাটনটারে আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভার মধ্যে পরিচয় করে দিতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসলাম। তো এখানে আপনাদের আমি একটা বলি, আমাদের যে জাভার স্ট্রাকচারটা আপনাদের একটু বুঝতে হবে। যে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতেছেন পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্পেন্ট, এটারে বলে পাবলিক ক্লাস স্টার্ট হইছে, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের পাবলিক ক্লাস স্টার্ট হইছে এবং এখানে পাবলিক ক্লাস এন্ড হইছে। তাহলে আমি এখানে একটু কমেন্ট করে দেই যে পাবলিক ক্লাস এন্ড হিয়ার, ঠিক আছে। এই যে বেসিক স্ট্রাকচারটা আছে জাভা ফাইলের, এটা বুঝতে হবে। পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে যদি আমরা কার্সরটা রাখি, এটা যেখানে যায় শেষ হয়, তাহলে এই শেষটারে বলে যে পাবলিক ক্লাস এন্ড হিয়ার। এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটটারে যদি আমরা ধরি, এটা যেখানে এসে শেষ হইছে, এটারে বলি আমরা অন ক্রিয়েট বান্ডেল এন্ড হিয়ার। কারণ এই যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে অন ক্রিয়েট বান্ডেলের, এই যে এখানে দেখতে পারতেছেন যে অন ক্রিয়েট বান্ডেলের শুরু, এই সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে এসে শেষ হইছে ওইটারে আমরা বলি অন ক্রিয়েট বান্ডেল এন্ড হিয়ার। আমি এখানে একটু কমেন্ট করে দিই যাতে বোঝা যায় যে পাবলিক ক্লাস, এই জায়গার মধ্যে আমি লিখে দিই যে পাবলিক ক্লাসের জায়গায় আমি জাস্ট অন ক্রিয়েট বান্ডেল দিয়ে অন ক্রিয়েট বান্ডেল এন্ড হিয়ার পাবলিক ক্লাস এন্ড হিয়ার। এখন আমি যদি ভিডিও বা কোনো সময় বলি যে অন ক্রিয়েট বান্ডেলের পরে এই কোডটা লিখেন, তাহলে আমাদের বুঝতে হবে যে এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এসে আমাদের কোড করতে হবে, মানে একদম ফার্স্টের থেকে একটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে, ঠিক আছে। এই যে বেসিক স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। আর ভেরিয়েবল ডিক্লারেশন কোন জায়গার মধ্যে করতে হয় এটাও আমাদের জানতে হবে, যে এই যে পাবলিক ক্লাসের পরে এখানে এসে আমাদের ডিক্লেয়ার ভেরিয়েবল, মানে এই জায়গার মধ্যে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ারের কাজগুলো করতে হবে, ঠিক আছে, যাতে আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি এই অ্যাক্টিভিটির মধ্যে ভেরিয়েবল। তো আমরা কিসের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আসছিলাম জানি, আমরা বাটনের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আসছিলাম, এটা আমরা XML ফাইলের মধ্যে নিছি। তো আমরা বাটনের ভেরিয়েবল ধরে নিলাম এবং এই ভেরিয়েবলটারে ইনিশিয়ালাইজ করতে হয়, মানে এটারে পরিচয় করে দিতে কোন জায়গায়, এই যে সেট কন্টেন্ট ভিউ এর পরে এসে, মানে আমাদের অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে অন ক্রিয়েট বান্ডেলের বাহির আর এটা হচ্ছে অন ক্রিয়েট বান্ডেলের ভিতর। তো অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে সেট কন্টেন্ট ভিউ এর পরে এসে আমাদের কি করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের পরিচয় করাই দিতে হয়। তাহলে আমি বাটন রে পরিচয় করাই দিতেছি যে বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি art.id.button, ঠিক আছে। তারপর আমরা সেমিকোলন দিয়েছে ক্লোজ করে নিলাম। এতটুকু। এখানে দেখতে পারতেছেন একটা এরর শো করতেছে। যদি আপনাদেরও এরকম এরর আসে তো আপনারা আগে চেক করে নেবেন যে XML ফাইলে আইডির বানান যেমন দিয়েছেন জাভাতে আইডির বানান সেম টু সেম আছে কিনা। যদি সেম টু সেম থাকে তাহলে এখান থেকে এই যে হাতির সুরের মতো সিম্বলটা আছে এটাতে ক্লিক করলে এই এররটা এসে চলে যাবে। আর যদি বানানে ভুল থাকে তাহলে বানান এসে দুই জায়গাতে একদম সেম বানান দিবে, ঠিক আছে। তো আমাদের বাটনের ভেরিয়েবল ধরা হয়ে গেছে। এখন আমরা যদি ডকুমেন্টেশনের মধ্যে যাই, যে ডকুমেন্টেশনে কি বলতেছে যে ওয়েট ফর দ্য ইউজার টু রিকোয়েস্ট স্পেসিফিক অ্যাকশন। আমাদের যখন ইউআই ডিজাইন করা শেষ তখন আমাদের অপেক্ষা করতে হবে। আপনি মনে করেন
একটা প্রোফাইল আইকন রাখছেন, যেখানে প্রোফাইল আইকনে ক্লিক করলে ইউজারের গ্যালারি ওপেন হবে। তো ইউজার ওই প্রোফাইল আইকনে ক্লিক করা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কারণ প্রোফাইল আইকনে ক্লিক করলেই আমি ইউজার থেকে পারমিশন আছে কি নাই ওটা চেক দিই, ঠিক আছে। তো আমরা এই বাটনে এসে ক্লিক করা পর্যন্ত, এই অ্যালাউ পারমিশন বাটনে ক্লিক করা পর্যন্ত ওয়েট করবো, যেহেতু আমাদের এই বাটনে ক্লিক করলে আমাদের পারমিশনটা চেক করতে হবে। তো আমরা এই বাটনের সেট অন ক্লিক লিসেনার নিয়ে নিতেছি। এখন এই যে বাটনের অন ক্লিক লিসেনার, এটার ভিতরে আমরা চেক দিব যে আমাদের পারমিশনটা আছে কি না, ঠিক আছে। যদি থাকলে তাহলে আমাদের সার্ভিস যেটা এই যে ডাউনলোড করার থাকলে ডাউনলোডের কোড লিখবো, গ্যালারি ওপেন করা থাকলে গ্যালারি ওপেন করার কোড লিখবো, ঠিক আছে, যা করার ইচ্ছা। আর যদি না থাকে তাহলে ওই যে আমাদের পারমিশন ডায়লগ শো করবো, এলাও ডোন্ট এলাও, ওই কেসগুলো হ্যান্ডেল করবো। তো এখন যদি আমরা ডকুমেন্টেশনে যাই, যে ইউজার ওই স্পেসিফিক জিনিসটাতে অ্যাকশন নেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো এটা আমরা বাটনের সেট অন ক্লিক লিসেনার নিয়ে নিছি। এখন পারমিশন অলরেডি গ্রান্টেড টু ইউর অ্যাপ, মানে এই যে বাটনে ক্লিক করার পর আমি ডিসাইড করবো যে আমার অ্যাপের মধ্যে অলরেডি পারমিশন গ্রান্টেড আছে কিনা। যদি থাকে, আমাদের বলতেছে যদি ইয়েস হয় তাহলে অ্যাক্সেস দা প্রোটেক্টেড বাই দা পারমিশন দ্বারা এতক্ষণ ধরে যে সার্ভিস বা ইউজারের যে ফিচারটা প্রোটেক্ট করা আছিল, ওই সার্ভিস বা প্রোটেক্টার ফিচারটার মধ্যে ইউজারদের অ্যাক্সেস দিয়ে দিতে বলতেছে আমাদের। আর যদি পারমিশন এলাও করা না থাকে, তখন আমাদের চেক দিতে বলতেছে যে শো রেশনাল টু দা ইউজার, মানে অলরেডি ইউজার কোন টাইমে পারমিশনটা এসে ডোন্ট এলাও করছে কিনা এটা চেক দিতে বলতেছে। যদি ডোন্ট এলাও করে থাকে তাহলে আমাদের এক্সপ্লেন করতে বলতেছে। এক্সপ্লেনের পরে ইউজার রাজি হইলে আমাদের আবার পারমিশন রিকোয়েস্ট করতে বলতেছে, ওই যেটা আমরা দেখছিলাম আমাদের ভিডিও শুরুতে একদম ফার্স্ট, যে ইউজার যখন ডোন্ট এলাও করে দিছিল তখন আমাদের একটা এক্সপ্লেনেশন ডায়লগ আছিল। তখন এক্সপ্লেনেশন ডায়লগের মধ্যে ইউজার যখন ওকেতে প্রেস করছিল তখন আমাদের পারমিশন রিকোয়েস্ট আসছে। আর যখন রেশনাল না, মানে ইউজার আগে কোনো সময় ডোন্ট এলাও করে না, মানে ফার্স্ট টাইম ইউজারের কাছে রিকোয়েস্ট আসতেছে, তখন আমরা সরাসরি পারমিশন রিকোয়েস্ট করছি, ঠিক আছে। একদম ফার্স্ট টাইম যখন বাটনে ক্লিক করছি তখন কিন্তু আমরা সরাসরি পারমিশন রিকোয়েস্ট করছি। কিন্তু এরপরে যতবার ইউজার পারমিশন রিকোয়েস্ট আমাদের কাছে চাইছিল ডোন্ট এলাও করে দেওয়ার পর, ততবার আমরা এক্সপ্লেনেশন ডায়লগটা দেখে এই কেসগুলো আমাদের হ্যান্ডেল করতে বলতেছে যদি পারমিশন না থাকে। তো এটা হ্যান্ডেল করার জন্য আমাদের যে ডকুমেন্টেশন সাইটটাতে আসি, এখানে স্টেপ 2 তে দেখতে পারবেন ক্রিয়েট এ জাভা ক্লাস এক্সাম্পল পারমিশন হ্যান্ডলার ডট জাভা এন্ড এড দ্য ফলোইং কোড, ঠিক আছে। আমাদের কইতেছে একটা পারমিশন হ্যান্ডলার ডট জাভা নামে একটা জাভা ক্লাস ক্রিয়েট করতে, এবং সেই ক্লাসের মধ্যে নিচের যে কোডগুলো আছে এই কোডগুলো লিখতে। এই বিষয়গুলো এখানে যে মানে অলরেডি ইউজার ডোন্ট এলাও করছে কিনা, তারপর আমাদের এই যে এক্সপ্লেনেশন ডায়লগ শো করানো অথবা পারমিশন রিকোয়েস্ট করানো অথবা গো টু সেটিং এর বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আমি একটু অ্যাডভান্স ওয়েতে কোড করে দিছি। আপনাদের কাছে হয়তো এগুলো একটু অ্যাডভান্স কোড লাগতে পারে, আমি একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইলে কোড করে দিয়ে রাখছি, যাতে আপনারা খুব সহজে এই পারমিশন হ্যান্ডেলের বিষয়টা যে কোনো প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে, আপনাদের যাতে এগুলো অ্যাবজর্ব করতে বা মডিফাই করতে ইজি হয়, ঠিক আছে। তো আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে সব কোড করে দিছি, জাস্ট আপনি সেই ক্লাসটা আপনার প্রজেক্টের মধ্যে ইনপুট করে দিলে কাজ হয়ে যেতেছে। তো এখন আমরা এই পারমিশন হ্যান্ডলার ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট করব। এই সেম নামে ক্লাসটা ক্রিয়েট করার চেষ্টা করবেন, কারণ আমি যেহেতু অলরেডি কোড এখানে দিয়ে রাখছি, এই কোডের মধ্যে সেম ক্লাসের নামটা এখানে আছে, দেখতে পাচ্ছেন পারমিশন হ্যান্ডলার। আপনারা যদি ভিন্ন নামে ক্লাস ক্রিয়েট করেন তো আপনাদের এখানে নামটা চেঞ্জ করে নিতে হবে কোড থেকে। আমি এখন সেম নামে ক্রিয়েট করব। তো এখান থেকে পারমিশন হ্যান্ডলার এই লেখাটা আমি কপি করে নিতেছি এবং আমার প্রজেক্টের মধ্যে চলে আসবো, এবং এই যে আমার জাভা ফোল্ডারের মধ্যে প্যাকেজ আছে, এই প্যাকেজটা আমি প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করব। তো প্যাকেজটা দেখে নেবেন যে এইভাবে একসাথে করা আছে, যে com.storage permission আমারটা কিন্তু দেখতে পারতেছেন একসাথে করা আছে। আপনাদের যদি এরকম ভাঙা ভাঙা থাকে, আমি যদি দেখাই যে TAppearance app complete, এই প্যাকেজটা যদি এরকম আলাদা আলাদা থাকে তাহলে আপনারা একটু একসাথে করে নেবেন, যে TAppearance থেকে app complete ক্লিক করে এই যে একসাথে করে নেওয়ার পর এই প্যাকেজটা সিলেক্ট করব, এটাতে রাইট ক্লিক করব, নিউতে ক্লিক করব, জাভা ক্লাসে ক্লিক করব। তারপর আমরা আমাদের নামটা দিব যে পারমিশন হ্যান্ডলার, ঠিক আছে। এই পারমিশন হ্যান্ডলার নামটা দেওয়ার পর আমরা জাভা সিলেক্ট রেখে এন্টারে প্রেস করব। তাইলে এখানে দেখতে পারতেছেন পারমিশন পাবলিক ক্লাস পারমিশন হ্যান্ডলার নামে একটা এই যে জাভা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এই যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে আমাদের এই কোডগুলো লিখতে হবে। তো এখানে দেখতে পারতেছেন একদম ইনপুটের লাইনগুলো সহ এই যে পাবলিক ক্লাস পারমিশন হ্যান্ডলার, এই যে সেম লাইনটা কিন্তু আমাদের এখানে আছে। এই যে লাইনগুলো সব কিন্তু আমাদের এই কোডটার মধ্যে দেওয়াই আছে। তাহলে আমি জাস্ট কি করব, এখান থেকে যে পাবলিক ক্লাস পারমিশন হ্যান্ডলার এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে লাইনগুলো আছে এগুলা কেটে করে দেব, কারণ আমার যে ডকুমেন্টেশনের যে ওয়েবসাইটের কোড সেখানে এই কোডগুলো আমি যদি এগুলো এখানে রেখে দিই তাহলে কোড ডুপ্লিকেট হয়ে যায়। কিন্তু খেয়াল রাখবেন যেন উপরের একদম উপরের প্যাকেজ নেমের যে লাইনটা আছে এটা যাতে না কাটা ফেলে না, ঠিক আছে। ওই প্যাকেজের যে লাইনটা এটা কিন্তু যেমন আছে এমনই থাকে। তো কাটা দেওয়ার পর এখান থেকে আমরা এই যে সাইডে কপি অপশনে ক্লিক করে কপি করে নেব। যদি এই কপি অপশনটা এখানে না দেখতে পান তাহলে এখানে এই যে স্ক্রিনের উপর এক দুইটা ক্লিক করলে দেখবেন এই কপি অপশনটা চলে আসছে, অথবা আপনারা এই সিলেক্ট করে এমনি করে ফুল কপি করে নিতে পারেন। আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম। এই জায়গার মধ্যে এই যে প্যাকেজ নেমের নিচে এসে আমরা জাস্ট কন্ট্রোল V দিয়ে এই যে ফুল কোডটা এখানে
পেস্ট করে, ঠিক আছে। যে এখানে এসে আমার দেখতে পারতেছেন ফুল কোড এসে এখানে এসে চলে আসছে। এখানে কি কি লিখছে আমি, কোড কি কি করা হয়েছে এগুলো আমি একটু আপনাদের বুঝাই দিব, ঠিক আছে। তো আমি এই কোডগুলো আগে করে রাখছি যাতে আপনাদের এসে আমি আমাদের লজিক বিলটা করতে পারি, কারণ ভিডিওতে দেখা যায় যে সাথে সাথে কোড করতে গেলে আপনাদের বোঝানোটা ঠিক মতো আসে না, বা একসাথে বুঝাইতে গেলে কোড করতে গেলে তো ভিডিও লেন্থ অনেক বড় হয়। তো আমি বোঝানোটার দিকে ফোকাস করার কারণে কোডটা দিয়ে দিচ্ছি, কারণ কোড যে কোনো জায়গাতে পাওয়া যাবে। এই কোডটা দেখার পর আপনারা নিজেরও একটু স্টাডি করার চেষ্টা করবেন যে আমি কোন স্টাইল ফলো করছি, কেমনে কোড করছি, হ্যাঁ কি কি লিখছি, তাহলে অনেক কিছু জানতে পারবেন। নিজেদের একটু চেষ্টা থাকতে হবে। তো আমরা এই বিষয়গুলো এক্সপ্লেন করবো যে এখানে কি কি লিখছি না লিখছি। তার আগে আমরা যখন এই পারমিশন হ্যান্ডলার ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট করে নেবো এবং এটার মধ্যে কোডগুলো কপি করে দিব। তো এতটুকু কাজ শেষ হওয়ার পর আমরা আমাদের এই যে ডকুমেন্টেশন এখানে এসে আমাদের যে এবার বলতেছে যে পারমিশন চেক, যে পারমিশন আছে কি নাই এই বিষয়টা চেক করবো। তো এই বিষয়টা চেক করার জন্য আমরা যে কাজটা করবো, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে একটু আগে পারমিশন হ্যান্ডলার নামে যে জাভা ক্লাসটা ক্রিয়েট করছিলাম ওইটার একটা ভেরিয়েবল ধরে নিব। এখানে আমি বাটনের নিচে এসে আমি লিখতেছি ফার্স্টে, যখন আমরা বাটনের ভেরিয়েবল ধরছিলাম ফার্স্টে কিন্তু আমরা বাটন লিখছি, তারপরে বাটনের ভেরিয়েবলের নামও আমি বাটন দিছি। তো আমরা যখন এই জাভা ক্লাসের ভেরিয়েবল ধরবো তখন আমরা জাভা ক্লাসটার নাম ফার্স্টে দিব হুবহু পারমিশন হ্যান্ডলার। এই যে দেখতে পারতেছেন আমি পি লেখার সাথে সাথে আমাকে সাজেশন করতেছে, তো আমি এটা নিয়ে নিব পারমিশন হ্যান্ডলার। এখন এটার ভেরিয়েবলের নাম আমি দিতে পারি যে স্মল লেটারে পি দিয়ে পারমিশন হ্যান্ডলার, অথবা আমি দিতে পারি যে এম পারমিশন হ্যান্ডলার। এবার আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করি, এম পারমিশন হ্যান্ডলার আমি এটার ভেরিয়েবল ধরে নিচ্ছি। এখন আমরা যেহেতু ভেরিয়েবল ধরছি এই জিনিসটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, মানে এটার পরিচয় করে দিতে হবে। এটারে আমরা পরিচয় করে দিব যে এম পারমিশন হ্যান্ডলার ইকুয়াল নিউ পারমিশন হ্যান্ডলার। এখন এটার প্যাটের ভিতরে আমাদের দিতে হবে অ্যাক্টিভিটি, মানে কনটেক্সট, আমি কোন অ্যাক্টিভিটিতে আছি। তাহলে আমি আছি মেইন অ্যাক্টিভিটিতে, তো আমি দিব মেইন অ্যাক্টিভিটি। আমরা যদি ফ্র্যাগমেন্টের মধ্যে কাজ করি তখন এই জায়গাটাতে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিসের জায়গায় দিব গেট অ্যাক্টিভিটি, ঠিক আছে। আমরা এই যে এই পারমিশন হ্যান্ডলারটা করলাম পারমিশন হ্যান্ডলার জাভা ক্লাসটার মধ্যে পরিচয় করে দিই, কারণ এটারে পরিচয় করানোর উদ্দেশ্য হইতেছে আমাদের যে পারমিশন হ্যান্ডেল করার পারমিশন আছে কি না, অ্যালার্ট ডায়লগ শো করানো, গো টু সেটিং ডায়লগ শো করানো, পারমিশন রিকোয়েস্ট শো করানো, সব কোড কিন্তু এইটার ভিতরে আছে। তো এইটার থেকে আমাদের যদি এই মেইন অ্যাক্টিভিটির বাটনে ক্লিক করলে অ্যাক্সেস নিতে চাই তাহলে আমাদের এই জাভা ক্লাসটারে আগে এখানে পরিচয় করে দিতে হবে, নাহলে তো এই ক্লাসের ভিতরের যে কোড ওইগুলো রয়েছে মেইন অ্যাক্টিভিটি খুঁজে পাবে। তো আমরা আগে মেইন অ্যাক্টিভিটির সাথে ওই ক্লাসটার পরিচয় করে দিলাম যে ওই ক্লাসের মধ্যে সব কোড আছে। এখন তুমি যেহেতু মেইন অ্যাক্টিভিটি ওই ক্লাসটারে চিনা গেছে, এখন মেইন অ্যাক্টিভিটির ভিতরে আমরা ওই ক্লাস থেকে কোডগুলো নিতে পারবো। এখন যদি আমাদের যে আমার যে ডকুমেন্টেশনটা আছে এটাতে যদি যাই তাহলে স্টেপ 3 তে গেলে আমাদের হিয়ার ইজ মেইন অ্যাক্টিভিটি যাবো। এখানে দেখতে পারবেন ইফ এলস এর একটা কন্ডিশন দেওয়া আছে যে চেক স্টোরেজ পারমিশন গ্রান্টেড অন, স্টোরেজ পারমিশন এলাও করা আছে কিনা এটা চেক দিব। তো এই চেক এটা কোন জায়গায় দিব, যখন আমরা বাটনটাতে এলাও পারমিশন বাটনটাতে ক্লিক করব, ঠিক না। তো আমাদের এই যে বুঝাই যাইতেছে যে ইফ এলস কন্ডিশনের কোডগুলো আমাদের ওই বাটনের অন ক্লিক লিসেনের মধ্যে লিখতে হবে। এই কোডগুলো আমি এখান থেকে ক্লিক করে কপি করে নিব। এই যে বাটনের অন ক্লিকটা আছে এটার ভিতরে আমরা এই লাইনগুলো এখানে লিখে দেবো। তো এখানে আমি কি লিখছি একটু যদি দেখাই যে এম পারমিশন হ্যান্ডলার, এই যে আমরা একটু আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, মানে আমাদের যে ক্লাসটা আছে আমি বলতেছি এম পারমিশন হ্যান্ডলার ডট চেক স্টোরেজ পারমিশন। এই এম পারমিশন হ্যান্ডলারের ভিতরে যে চেক স্টোরেজ পারমিশন নামে একটা মেথড আছে ওইটারে আমি কল করতেছি। ওই মেথডটা একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল রিটার্ন করে, মানে পারমিশন যদি অ্যালাউ করা থাকে ওইটা এই চেক স্টোরেজ পারমিশন ট্রু আমারে রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তখন আমি বুঝবো যে পারমিশন অলরেডি অ্যালাউ করা আছে। তো আমরা রিটার্ন পারমিশন গ্রান্টেড টু শো করাই দিব, অথবা গ্যালারি ওপেন করা থাকলে ইউজারের গ্যালারি ওপেন করব, অথবা আমরা ডাউনলোডের কোড করার থাকলে এখানে ডাউনলোডের কোড করব। আমি টুস্টারে অল্টার এন্টার প্রেস করে আগে ইনপুট করে নিতেছি। তো এলস এর মধ্যে কি করতেছে যে এম পারমিশন হ্যান্ডলার এই জাভা ক্লাসের মধ্যে রিকোয়েস্ট পারমিশন নামে যে মেথডটা আছে ওইটারে কল করে, মানে ইউজারের কাছে আমরা পারমিশনের জন্য রিকোয়েস্ট করতে, ঠিক আছে। এখন যখন পারমিশনের কাছে রিকোয়েস্ট করব তখন আমাদের সামনে যে এলাও বা ডোন্ট এলাও পারমিশন এই ডায়লগটা শো করবে। এখন এই ডায়লগের মধ্যে ইউজার এলাও এ ক্লিক করলো না ডোন্ট এলাও ক্লিক করলো, এই জিনিসটা আমরা কেমনে বুঝবো বা এই বিষয়টাকে হ্যান্ডেল করবে। এর জন্য আমাদের যে জিনিসটি সেট করতে হবে, আমরা যদি একটু নিচে স্ক্রল করি এখানে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট নামে একটা অ্যান্ড্রয়েডের ইন বিল্ড একটা মেথড বা ফাংশন আছে। তো ওইটার আমাদের এখানে এড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বলা আছে রাইট দিস কোড হোয়ার অন ক্রিয়েট বান্ডেল ইজ এন্ড, অন ক্রিয়েট বান্ডেলের যেখানে এন্ড রয়েছে সেখানে যাই এই কোডটা কপি পেস্ট করতে হবে। এই কারণে ফার্স্টে আমি আপনাদের অন ক্রিয়েট বান্ডেল কোন জায়গায় শেষ হয়েছে এই জিনিসটা দেখাই নিছিলাম, যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এসে আমাদের এই কোডটা লিখতে হবে। এখানে যদি কোনো ধরনের ইরর শো করে তাহলে এই যে ইররের উপর কার্সর রাখবেন, অল্টার এন্টার প্রেস করবেন আর ইনপুট ক্লাস করে নেবেন। এই যে প্যাকেজ ম্যানেজারের উপর কার্সর রাখতেছে, অল্টার এন্টার প্রেস করে ইনপুট ক্লাস করে নিতে, ঠিক আছে। এখন আমাদের কিন্তু সব কোড করা শেষ। তো আমি যদি প্রজেক্টটা রান করি তাহলে রান করলে দেখতে পারবো যে আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। তো রান করার পর তো দেখতে পারতেছেন যে আমাদের প্রজেক্টটা কিন্তু
রান হয়ে আমাদের ডিভাইসের মধ্যে ওপেন হয়ে গেছে। এখন যখন আমরা এই অ্যালাউ পারমিশন বাটনটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদের প্রোগ্রাম এই যে ইফ এলস কন্ডিশন আছে ইফ এলস কন্ডিশনের মধ্যে এসে চলে আসবে। এখন যদি আমি অ্যালাউ পারমিশনের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এসে পারমিশনের ডায়লগটা শো করতেছে। কারণ হচ্ছে কি আমাদের প্রোগ্রাম যখন এসে বাটনের ক্লিক লিসেনারের ভিতরে ঢুকছে তখন এসে এই ইফ এলস এর মধ্যে চলে আসছে। ইফ এলস এর মধ্যে কি আছে যে ইফ এলস এর মধ্যে আছে ফার্স্টে ইফ যে পারমিশন হ্যান্ডলারের মধ্যে যে চেক স্টোরেজ নামে যে মেথডটা আছে ওইটা যদি সে ট্রু হয়, চেক স্টোরেজ পারমিশন নামে মেথডটা একটা বুলিয়ান টাইপের মেথড। এটা আমি একটু দেখাইতেছি। এই যে এখানে কার্সর রাখলে দেখবেন দেখাইতেছে যে পাবলিক বুলিয়ান চেক স্টোরেজ, এটা একটা বুলিয়ান টাইপের মেথড। এটা একটা বুলিয়ান ভেরিয়েবল রিটার্ন করবে বা ভ্যালু রিটার্ন করবে। যখন এটা ট্রু রিটার্ন করবে তখন আমরা পারমিশন গ্রান্টেড করতেছি। আর যখন এটা যেহেতু সে পারমিশন গ্রান্টেড টুসটা আমার শো হইতেছে না, যেহেতু আমার পারমিশনের ডোন্ট অ্যালাউ বা অ্যালাউ এর রিকোয়েস্ট আসতেছে, তার মানে এই এলস কন্ডিশনটা কাজ করতে আমরা পারমিশনের জন্য রিকোয়েস্ট করতে। তো এখন হচ্ছে আমি যদি একটু এই পারমিশন হ্যান্ডলার জাভা ক্লাসের মধ্যে চেক স্টোরেজ পারমিশন মেথডটা একটু আপনাদের দেখাই। আমি পারমিশন হ্যান্ডলার মেথডের মধ্যে চলে আসলাম এবং এখানের মধ্যে আমরা কি কি করছি একটু দেখি। আমি এখানে ফার্স্টে একটা অ্যাক্টিভিটির জন্য ভেরিয়েবল দিছে ডিক্লেয়ার করে নিয়েছি, যাতে আমরা যে অ্যাক্টিভিটিতে এই ক্লাসটা এসে কল করব সেই অ্যাক্টিভিটিটা যাতে সে পাস করে নিয়ে আসতে পারি। এরপর দেখতে পারতেছেন এখানে আমি এসে কমেন্ট এড করে দেওয়ার চেষ্টা করছি যে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ দ্য অ্যাক্টিভিটি। আমরা এখানে পারমিশন হ্যান্ডলারের কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি যাতে আমরা পারমিশন হ্যান্ডলারের পেটের ভিতরে করে অ্যাক্টিভিটিটা পাস করতে পারি। এই যে দেখতে পারতেছেন মেথড টু চেক ইজ স্টোরেজ পারমিশন ইজ গ্রান্টেড। এই যে দেখতে পারতেছেন এখানে চেক স্টোরেজ পারমিশন নামে মেথডটা এই জায়গাতে আছে এবং এটা এসে আমরা আমাদের এসে মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসের এই যে 39 নম্বর লাইনে এখানে কল করি। ঠিক আছে, তো এই মেথডটার ভিতরে যদি ঢুকি তাহলে এই মেথডের ভিতরে আমরা কি দেখতে পারি একটু দেখি। যে ফার্স্টে আমরা একটা ইফ কন্ডিশন দেখতে পারতেছি যে চেক ইফ দ্য ডিভাইস ইজ রানিং অন অ্যান্ড্রয়েড 13 অর হাই। আমরা ভিডিওর ফার্স্টেই বলছি যে অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেডের সাথে সাথে ইউজারের সিকিউরিটির কথা চিন্তা করে তাদের পারমিশন গুলো এসে চেঞ্জ করছে। তো আমরা একটু আগেই দেখছি যে অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর নিচে কোনো রান টাইম পারমিশন লাগে না, অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর উপরে অ্যান্ড্রয়েড ভার্সন 12 পর্যন্ত এই দুইটা রান টাইম পারমিশন নেওয়া লাগে, আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর জন্য এই তিনটা রান টাইম পারমিশন নেওয়া লাগে। তো যেহেতু এখানে সেম একটা স্টোরেজ পারমিশন নেওয়া এক এক ডিভাইসের জন্য এক এক রকম, তখন আমাদের এসে ডিভাইসের যে ভার্সনটাকে চেক দিতে হইতো। যে আমি এখানে চেক দিতেছি যে ইফ বিল্ড ডট ভার্সন এইচডিকে ইন গ্রেটার দেন অর ইকুয়াল বিল্ড ভার্সন কোড তিরামিস হইছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রে বুঝাই। আমি এখানে বলতেছি যে অ্যান্ড্রয়েড ভার্সন 13 অথবা তার বেশি যদি হয় তাইলে এই যে ইফ কন্ডিশনের ভিতরে যে কোডগুলো আছে সেই কোডগুলো এক্সিকিউট। এখানে আমরা কি করছি যে আমরা ফার্স্টে পারমিশনগুলো ডিক্লেয়ার করছি যে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর জন্য কোন কোন পারমিশনগুলো লাগবে। যে এখানে ইমেজ পারমিশন, ভিডিও পারমিশন, অডিও পারমিশন। এই যে পারমিশন নামে ফার্স্টে আমরা একটা স্ট্রিং এসে অ্যারে ধরে নিয়েছিলাম, যেহেতু আমরা এখানে মাল্টিপল পারমিশন হ্যান্ডেল করতেছি তো আমি একটু অ্যাডভান্স ওয়েতে কোডগুলো এখানে গুছাইছি। এখানে আমরা ফার্স্টে একটা স্ট্রিং নামে অ্যারে ধরে নিয়েছি। এই স্ট্রিং অ্যারের ভিতরে আমি বলতেছি যদি এটা অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর মধ্যে আমাদের অ্যাপটা রান হয় তখন এই অ্যারের ভিতরে কোন কোন পারমিশনগুলো আসবে, ইমেজ পারমিশন, ভিডিও পারমিশন, অডিও পারমিশন। ঠিক আছে, এবার এই তিনটা পারমিশন কি অলরেডি অ্যালাউ করা আছে কি নাই এটাই আমরা চেক দিতেছি এই জায়গার মধ্যে চেক পারমিশন গ্রান্টেড অন। ফার্স্টে আমরা একটা ফর লুপ চালাই দিছি। ঠিক আছে, ফর লুপ স্ট্রিং পারমিশন। ঠিক আছে, আমরা একটা স্ট্রিং ধরছি পারমিশন নামে, এখন ক্লোন দিয়ে আমরা বলতেছি পারমিশনস। এই পারমিশন রয়েছে আমার এই অ্যারেটা। ঠিক আছে, পারমিশন নামে একটা স্ট্রিং ধরছি। এবার এখানে আমি ক্লোন দিয়ে বলে দিছি আমার কোন অ্যারেটার উপরে লুপটা আমি চালাইতেছি। তখন এই ফর লুপটা কি করবে, এই পারমিশন যে অ্যারেটা আছে অ্যারেটার ভিতরে যাবে, অ্যারেটার ভিতরে গিয়ে ফার্স্টে যে পারমিশনটা আছে ওই পারমিশনটা রাই না এই পারমিশন স্ট্রিং ভেরিয়েবলটার ভিতরে রেখে দিই। তো ফার্স্টে পারমিশন আমাদের আছে ইমেজ পারমিশন। তো এই লুপ যখন 0 পজিশনে চলবে তখন এই পারমিশনের মধ্যে থাকবে শুধু এই মিডিয়া ইমেজ। তো এখন এই ফর লুপের ভিতরে এসে চেক দিবে যে সেক সেলফ পারমিশন, এই যে পারমিশন এই পারমিশনটা কিন্তু হইতেছে আমার এই স্ট্রিং পারমিশনটা। যে এটা যদি নট ইকুয়াল পারমিশন ডট পারমিশন গ্রান্টেড, মানে পারমিশন যদি গ্রান্টেড না হয় তখন আমরা রিটার্ন ফলস করে দিতেছি। ঠিক আছে, আর যখন সেকেন্ডটাতে আসবে তখনও যদি সে পারমিশন গ্রান্টেড না পাই তখন পারমিশন রিটার্ন ফলস করবে। থার্ডটাতে যখন আসবে তখন পারমিশন গ্রান্টেড ইসে ম্যাচ না করে, মানে ইফ কন্ডিশনটা সত্য হয়ে যায় তখন রিটার্ন ফলস হয়ে যাবে। এখন দেখা গেল যে ফর লুপ চাইলে তিনটা যখন চলতেছে তখন কোনটাই এই ইফ কন্ডিশনের সাথে ম্যাচ করলো না, মানে এখানে নট ইকুয়াল পারমিশন গ্রান্টেড না হয়ে ইকুয়াল পারমিশন গ্রান্টেড হয়ে গেল, মানে পারমিশন গ্রান্টেড আছে। তখন এই ফর লুপ থেকে বাইর হয়ে আসে আমাদের রিটার্ন ট্রু হবে। ঠিক আছে, মানে পারমিশন না থাকলে আমাদের রিটার্ন ফলস হইতেছে, পারমিশন থাকলে রিটার্ন ট্রু হইতেছে। তো এই সেম কাজটা হইতেছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 13 থেকে উপরের ডিভাইসগুলোর জন্য এতটুকু লজিক আমাদের কাজ করে। এখন সেম লজিকটাই আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 6 থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 12 পর্যন্ত আমরা খাটাইতেছি। এই যে এখানে আমি বইলা দিছি যে ফর এপিআই 23 মানে হইতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 6 টু অ্যান্ড্রয়েড ভার্সন 12। এখানে আমরা এলস ইফ নামে একটা কন্ডিশন দিছি এবং বলছি যে এইচডিকে ইন যদি আমার ভার্সন কোড এম হয়, এম মানে হইছে এপিআই 23 রে বোঝায়। ঠিক আছে, আমার যদি এপিআই 23 বা তার বেশি হয় তখন আমরা যে পারমিশন নামে যে অ্যারেটা এসে ডিক্লেয়ার করছিলাম উপরে স্ট্রিং অ্যারেটা, ওইটার ভিতরে আমরা রিড এক্সটার্নাল স্টোরেজ পারমিশন এবং রিড এক্সটার্নাল স্টোরেজ পারমিশন রে ঢুকাই দিতেছি। এবার আর আমরা ইমেজের পারমিশন
পারমিশন গুলো রাখতেছি, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর নিচের ডিভাইসের জন্য। তখন এখানে এসে সেম ফোর লুপই আমরা চালাইছি। এখন এই যে পারমিশনটা আছে এটার থেকে একটা একটা করে পারমিশনও নিবে এবং নিয়ে চেক করবে যে পারমিশনটা যদি গ্রান্টেড না হয় তাহলে রিটার্নে ফলস করবে, আর যদি গ্রান্টেড হয় তাহলে রিটার্নে ট্রু করবে। আর যদি এলস হয়, এলস মানে কখন হবে, মানে যখন অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপরের ডিভাইসও না, অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর উপরের ডিভাইসও না, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর নিচের ডিভাইসের জন্য তো আমরা জানি যে রান টাইম স্টোরেজ পারমিশন নেওয়া লাগে। তখন আমরা আর এখানে কোনো কিছু পারমিশনও ডিক্লেয়ার করি নাই, কোনো কিছু চেকও দেই নাই, আমরা সরাসরি রিটার্ন ট্রু করে দিছি যে পারমিশন ইজ অটোমেটিকলি গ্রান্টেড অন এইচডিকে 23। ঠিক আছে, এখন আমরা তো দেখলাম যে এই যে চেক পারমিশন স্টোরেজ এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এইটার ভিতরে যখন প্রোগ্রাম ঢুকে তখন আগে প্রোগ্রাম ডিসাইড করে যে আমি কোন অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে অ্যাপটা রান হইতেছে, 13, 14 মানে নাকি 13 এর নিচের ডিভাইস, সেই অনুসারে ইফ কন্ডিশন গুলো এক্সিকিউট হয়। যদি অ্যান্ড্রয়েড ভার্সন 13, 14 এর লঞ্চ হয় তখন এতটুকু কোড এক্সিকিউট হয়, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর নিচের কোডগুলোতে এতটুকু, অ্যান্ড্রয়েড ভার্সন 6 এর নিচে লঞ্চ হইলে এতটুকু কোড এক্সিকিউট হয়। এতটুকু কোড এক্সিকিউট হওয়ার পর যখন এখান থেকে আমরা রিটার্ন ট্রু পাই, মানে পারমিশন গ্রান্টেড পাই, তখন কিন্তু এই ইফ কন্ডিশন সত্য হয়ে যায় এবং পারমিশন গ্রান্টেড আমাদের শো করে দেয়। কিন্তু যখন রিটার্ন ফলস পাই, আমরা পারমিশন গ্রান্টেড পাই না, তখন আমরা এই পারমিশন হ্যান্ডলার ক্লাসের মধ্যে রিকোয়েস্ট পারমিশন যে মেথডটা আছে এই মেথডটারে কল করি। ঠিক আছে, এই মেথডটার ভিতরে যদি আমরা যাই একটু দেখি, এখানে দেখতে পারতেছেন মেথড টু রিকোয়েস্ট পারমিশন। আমি সবগুলোতে কমেন্ট এড করে দেওয়ার চেষ্টা করছি যাতে সহজে বোঝানো যায়। গেছে এই মেথড টু রিকোয়েস্ট পারমিশনের ভিতরে আমরা কি করতেছি, এই যে ইউজারের কাছে রিকোয়েস্ট করতেছি পারমিশনের জন্য, কিন্তু তার আগে আমরা চেক করে নিতেছি যে এটা কি রেশনাল কিনা, মানে অলরেডি কি পারমিশনটা ডোন্ট অ্যালাউ করা হয়েছে। এই কারণে আমরা এই জায়গার মধ্যে চেক দিতেছি যে আমরা ফার্স্ট পারমিশন থেকে একটা একটা করে পারমিশন বাই করতেছি, বের করে এখানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করছি যে শুড শো রিকোয়েস্ট পারমিশন রেশনাল, যে আমাদের পারমিশন রেশনাল মানে এক্সপ্লেনেশন ডায়লগটা কি শো করানো দরকার আছে কিনা। এটা কখন দরকার হবে, যখন অলরেডি ইউজার একবার ডোন্ট অ্যালাউ করে থাকবে। যদি ইউজার ডোন্ট অ্যালাউ করে থাকে তখন এই ইফ কন্ডিশনটা ট্রু হবে। তো ইফ কন্ডিশন যখন ট্রু হবে তখন আমরা শো রেশনাল যে এখানে বুলিয়ান ধরে রাখছি এটা ট্রু করে দিছি, এটার ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা শো রেশনাল ডায়লগ মানে এক্সপ্লেনেশন ডায়লগ শো করাইতেছি। আর যদি এই ফলস হয় তাহলে আমরা সরাসরি ইউজারের কাছে পারমিশন রিকোয়েস্ট করতেছি, মানে ফার্স্টের এই মুহূর্তে আমরা যে রিকোয়েস্টটা দেখতেছি এই মুহূর্তে আমরা এই এলস কন্ডিশনটা কিন্তু কাজ করতে। কিন্তু আমি যদি ডোন্ট অ্যালাউ মাইরে দিই, ডোন্ট অ্যালাউ মাইরে দেওয়ার পর আমি যদি এখন বাটনটাতে ক্লিক করি তাহলে এখন কিন্তু আমার এই যে আর রিকোয়েস্ট আসতেছে না, আমার এক্সপ্লেনেশনটা আসতেছে, তখন এই যে ইফ কন্ডিশনটা আছে এটা কিন্তু কল হইতেছে। ঠিক আছে, তো এখন এই যে বাটনের ভিতরে যে ফাংশনালিটিটা আছে এটা আমরা বুঝা গেল। এই বাটনের ভিতরে ফাংশনালিটির পরে আমি যদি অ্যাপটা একটু আনইনস্টল করি বোঝানোর সুবিধার্থে, আনইনস্টল করে এই যে দেখতে পাচ্ছি এই যে বাটনের ভিতরে আমরা ক্লিক করতেছি যে চেক স্টোরেজ পারমিশন, এটা যদি ট্রু না হয় তখন আমরা রিকোয়েস্ট পারমিশনের কাছে যাইতেছে, রিকোয়েস্ট পারমিশনের মধ্যে গিয়ে চেক দিতেছে যে অলরেডি ডোন্ট অ্যালাউ করা হইছে কিনা। যদি না করা হয়ে থাকে তাহলে আমরা সরাসরি রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, তো যদি মনে করেন অলরেডি ডোন্ট অ্যালাউ করে থাকে তখন আমরা ক্লিক করলে ওই যে আমাদের রিকোয়েস্ট পারমিশনটা আসছে। তারপরে এই যে আমরা ডোন্ট অ্যালাউ করার পর এই যে ডোন্ট অ্যালাউ করার সাথে সাথেই কিন্তু আমাদের একটা এক্সপ্লেনেশন ডায়লগটা চলে আসলো। এই ক্ষেত্রে কিন্তু আমরা বাটনে ক্লিক করি না, যেহেতু বাটনে ক্লিক করি নাই তখন কিন্তু আমাদের এই ইফ কন্ডিশন কাজ করার কথা না। তো এই যে এক্সপ্লেনেশন ডায়লগটা এটা কোন থেকে আসতেছে, এটা আসতেছে আমাদের এই যে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট যে মেথডটা আছে এটা থেকে। ঠিক আছে, এই যে অন রিকোয়েস্ট পারমিশন রয়েছে হ্যান্ডেল করে যে ইউজার কি অ্যালাউ ক্লিক করলো না ডোন্ট অ্যালাউ ক্লিক করলো, অ্যালাউ ক্লিক করলো না ডোন্ট অ্যালাউ ক্লিক করলো। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন যে পারমিশন এই যে স্ট্রিং এর মধ্যে সবগুলা পারমিশন নিয়ে আসতেছে এবং এখানে আমি চেক দিতেছি যে আমি যতগুলা পারমিশন নিছে ইউজারের কাছে রিকোয়েস্ট করছে সবগুলা পারমিশন কি ইউজার অ্যালাউ করছে কি। যদি অ্যালাউ করে থাকে তাহলে এই অ্যালাউ পারমিশন নামে যে ভেরিয়েবলটা আছে ওইটা তো ট্রু থাকবে বাই ডিফল্ট। যদি কোনো একটা নট গ্রান্টেড মানে কোনো একটা পারমিশন যদি ইউজার ডোন্ট অ্যালাউ করে থাকে তখন আমি পারমিশন অ্যালাউ পারমিশন গ্রান্টেড এটা ফলস বলে দেব। ঠিক আছে, যদি এটা ফলস হয় তখন আমরা এই যে শো ডায়লগ নামে একটা মেথড রে কল করতেছি পারমিশন হ্যান্ডলার ক্লাসের মধ্যে থেকে। ঠিক আছে, আর যদি ইউজার সবগুলারই অ্যালাউ করে দেয় তখন আমরা পারমিশন গ্রান্টেড নামে একটা টোস্ট শো করে দিতেছি। আমরা যদি শো ডায়লগ নামে মেথডটার ভিতরে যাই তাহলে এখানে দেখতে পারবেন শো ডায়লগ নামে একটা মেথড আছে পারমিশন হ্যান্ডলার ডট জাভা ক্লাসের মধ্যে এবং এটার মধ্যে আমরা আগে ফার্স্টে চেক দিছি যে আমার এটা কি রেশনাল নাকি, তার মানে আমার এটা কি অলরেডি ফার্স্ট টাইম ডোন্ট অ্যালাউ করা হয়েছে। যদি ফার্স্ট টাইম ডোন্ট অ্যালাউ করে থাকে এই যে এখানে দেখতে পারতেছেন আমি যদি ডিভাইসটা ওপেন করি সাইড থেকে আমার ফার্স্ট টাইম ডোন্ট অ্যালাউ করছি পরে আমারে কিন্তু এক্সপ্লেনেশন ডায়লগটা শো করছে। কিন্তু আমি যখন সেকেন্ড টাইম ডোন্ট অ্যালাউ করে দিব তখন কিন্তু আমার আর এক্সপ্লেনেশন ডায়লগ শো না করে আমার গো টু সেটিং এর ডায়লগটা শো করছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে এসে আমরা চেক দিতেছি যে আমাদের কি ফার্স্ট টাইম ডোন্ট অ্যালাউ করছে কিনা। যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তখন আমরা রেশনাল ডায়লগটা মানে এক্সপ্লেনেশন ডায়লগটা শো করে দিতেছি। আর যদি এটা সেকেন্ড টাইম হয়ে থাকে বা তার পরের বারের টাইম হয়ে থাকে তখন আমরা সেটিং এ যাওয়ার পারমিশন গুলো ডায়লগ গুলো শো করে দিতেছি।
এখানে দেখতে পারবেন যে শো রেশনালের যে মানে এক্সপ্লেনেশনের যে ডায়লগগুলো আছে সেই ডায়লগটা এখানে দেওয়া আছে। গো টু সেটিং এর যে ডায়লগটা আছে সেটা এখানে দেওয়া আছে। তো এই কোডগুলো আপনারা একটু রিভিউ করে নেবেন এবং এখানে যে এক্সপ্লেনেশন গুলো আছে এই এক্সপ্লেনেশনের গুলো টেক্সট যদি আপনারা চেঞ্জ করে দিতে চান, যেমন আমি এখানে পারমিশন রিকোয়ার্ডস দিছি টাইটেল, বা আমি ডিভাইসটা ওপেন করে দেখে বা পারমিশন ওয়াজ ডিনাইড, এই যে লেখাগুলো দিছে এগুলো যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনারা এসে আপনাদের মতো করে টেক্সট গুলো চেঞ্জ করবেন। যে পারমিশন রিকোয়েস্টের জায়গায় টাইটেল অন্য কিছু দিতে পারবেন, আপনি কেন পারমিশন নিতেছেন বা কি করবেন সেই পারমিশন হ্যান্ডেল করার জন্য এই যে টেক্সট গুলো আছে এখান থেকে এসে আপনারা হ্যান্ডেল করবেন বিষয়গুলো। জাস্ট আমাদের সিম্পল লজিকটা বিল্ড রাখতে হবে যে কোনটার পর কোনটা কল হইতেছে, কোনটা কিভাবে কাজ করতেছে। তো আশা করতেছি আজকের ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজেই সকল অ্যান্ড্রয়েড ভার্সনের ডিভাইসের জন্য রান টাইম স্টোরেজের পারমিশনটা হ্যান্ডেল করতে পারবে। এই যে ভিডিওতে আমরা যে রিসোর্স গুলো ইউজ করছি সেগুলো আমি একটু যদি দেখাই নি, এখানে যে আমার যে ফার্স্টে রিপোজিটরি লিঙ্কটা আছে এটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে বা পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।